মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে ইন্দোনেশিয়া থেকে কক্সবাজারের গভীর সমুদ্র বন্দরে ভিড়ল পণ্যবাহী জাহাজ ভেনাস ট্রায়াম। পদ্মা সেতু চালুর পর নৌপথে যোগাযোগ চালু রাখতে পরিকল্পনা, জোর দেয়া হচ্ছে নিয়মিত ড্রেজিংয়ে। পণ্য পরিবহনে কাটবে জটিলতা। ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালের যন্ত্রপাতি কিনেছেন 10 গুণ বেশি দামে। এরপরও দুদকের তালিকায় নেই রিজেন্টের শাহেদের ঘনিষ্ঠ ডাক্তার শিহাবের নাম। হিজরা জনগোষ্ঠীর কর্মসংস্থানে এগিয়ে এসেছে অনলাইন প্ল্যাটফর্ম ট্রান্সপোর্ট। পিছিয়ে পড়াদের স্বাবলম্বী করতে কাজ করছেন 4 তরুণ উদ্যোক্তা। সরকারকে এগিয়ে আসার পরামর্শ। এবং ইংরেজি নতুন বছরকে সামনে রেখে ফুরসত নেই ঝিনাইদহের ফুল চাষিদের। করোনা ও ঘূর্ণিঝড় আমপানের ক্ষতি পুষে ওঠার আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। নেতিবাচক কোনো প্রচারণা বাধা হতে পারেনি ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায়। দ্বিতীয় দফায় আজ ভাষাঞ্চর যাচ্ছেন 1,500-এর বেশি রোহিঙ্গা। চট্টগ্রাম বোট ক্লাব জেটি থেকে ভাষাঞ্চরের উদ্দেশ্যে রোহিঙ্গাদের নিয়ে রওনা করেছে নৌবাহিনীর 7টি জাহাজ। এই মুহূর্তে নৌবাহিনীর জাহাজে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সবুজ। রোহিঙ্গাদের যে দ্বিতীয় বহরে ভাষাঞ্চর যাত্রা, সেই যাত্রায় আমরা এখন রয়েছি গভীর বঙ্গোপসাগরে। এর আগে আমরা বন্দরের মোহনা পাড়ি দিয়ে আসছি বন্দরে যে বহির্নোঙর রয়েছে, অর্থাৎ আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কারেজ। সে চার্লি অ্যাঙ্কারেজ পাড়ি দিয়ে আমরা এখন গভীর বঙ্গোপসাগরে। আর কিছুক্ষণ হয়তো ঘন্টাখানেকের মধ্যে আমরা গিয়ে পৌঁছে যাবো কাঙ্ক্ষিত সে ভাষাঞ্চরে। আপনারা জানেন সকাল ঠিক 9:30টার দিকে আমরা চট্টগ্রামের বোট ক্লাব থেকে যাত্রা করে শুরু করেছিলাম সেই রোহিঙ্গাদের সেই প্রথম জাহাজটি LCU-4 নিয়ে। সে জাহাজটি এখন এগিয়ে চলছে ভাষাঞ্চরের দিকে এবং একে একে বাকি কিন্তু জাহাজ সবগুলো কিন্তু ইতিমধ্যে ভাষাঞ্চরতে যাত্রা করেছে। অর্থাৎ দুপুর 12:30 থেকে 1টার মধ্যে সবগুলি জাহাজ গিয়ে ভাষাঞ্চরে গিয়ে পৌঁছবে। আজকে দ্বিতীয় বহরের যে যাত্রা, সে যাত্রার সাথে হয়েছে রোহিঙ্গাদের 1772 জন এবং পরিবার রয়েছে 427টি এবং আর 130 জন সদস্য রয়েছেন যাদের আত্মীয় স্বজন ইতিমধ্যে ভাষাঞ্চরে গিয়ে পৌঁছতে প্রথম দফায় গিয়ে পৌঁছছিল। মূলত নৌবাহিনীর তত্ত্বাবধানে এই যাত্রাটি চলছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর সদস্যরা প্রতিটি জাহাজে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেছে। তারা এই যে রোহিঙ্গাদের যে দেখভাল করা, সেটা কিন্তু তারা তদারকি করছে। বিশেষ করে রোহিঙ্গাদেরকে খাবার পানি দেওয়া এবং খাবার দেওয়া থেকে শুরু করে যাবতীয় যা প্রয়োজনীয় সবগুলো কিন্তু নৌবাহিনীর সদস্যরা মিটাচ্ছে। নৌবাহিনীর সাথে আক্রান্ত পরিশ্রম করছে সেই সকাল থেকে এবং তারা নামা পর্যন্ত তারা এই অবস্থা থাকবে। এবার একটু রোহিঙ্গাদের দিকে আসি। রোহিঙ্গারা কিন্তু খুব উচ্ছ্বসিত, আনন্দিত। তারা এসে তাদের একটা নতুন যাত্রা, তারা এতদিন পর্যন্ত এই দৃশ্য কখনোই দেখেনি। তারা আজকে এই দৃশ্য দেখছে, তারা জাহাজ দেখছে, সাগর দেখছে, পরিবেশটি দেখছে। তারা একদিন পর্যন্ত তাদের যে রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ, উখিয়ার, কুতুপালংয়ের যে কুতুপালং, উঞ্চিপ্রাং, ওয়াইকং, লম্বাশিয়া, লম্বাবিল, সে যে বালুখালী, এইসব এলাকায় তারা ঘিঞ্জি এলাকা দেখে আসছে। এত সুন্দর জায়গা তারা দেখেনি। এখন তারা আরো একটু সুন্দর জায়গা ভাষাঞ্চর দেখতে যাচ্ছে এবং বিশেষ করে উন্নত জীবনের যে আশা, সে আশায় তারা ভাষাঞ্চরে যাত্রা শুরু করেছে। মূলত 2017 সালে 25শে আগস্টে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়, সে অনুপ্রবেশে কিন্তু প্রায় 8 লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে এবং বিশেষ করে 80 দশক থেকে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছিল এবং নতুন পুরাতন মিলিয়ে কিন্তু এখন টেকনাফ, উখিয়ার মধ্যে প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গার অবস্থান রয়েছে। সেই রোহিঙ্গাদেরকে একটা অংশ, কথা 1 লাখের মতো রোহিঙ্গাকে ভাষাঞ্চর নেওয়ার জন্য সরকার 2018 সালে সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। সেখানকার প্রকল্প পরিচালক নিয়োগ হন কমোডর আবদুল্লাহ আল মামুন নৌবাহিনীর। তিনি মূলত সেই ভাষাঞ্চলের বিশাল এলাকা জুড়ে সেখানে 1100-র বেশি যে আবাসন রয়েছে, 1100-র বেশি আবাসন, 120টি গুচ্ছগ্রাম, 120টি সাইক্লোন সেন্টার তৈরি করতে সেই ভাষাঞ্চলে। এরপর শুরু হয়েছিল সেই ভাষাঞ্চলে নেওয়ার প্রক্রিয়া। কিন্তু আন্তর্জাতিক নানা চক্রান্ত শুরু হয়, নানা অপপ্রচার শুরু হয় এই ভাষাঞ্চল নিয়ে। প্রথমে বলা হয়েছিল এই ভাষাঞ্চর জোয়ারের পানিতে তলিয়ে থাকে, কিন্তু যখন রোহিঙ্গাদের একটি 40 সদস্যের টিম সে ভাষাঞ্চল পরিদর্শন করে আসে, তারা কিন্তু দেখেছে সে জোয়ারের পানি তার তলিয়ে যায় না।
না এবং মানব বসবাসের পুরোপুরি উপযোগী এই ভাষাঞ্চল। এরপর কিন্তু প্রথম দফায় 4 ডিসেম্বর 1642 জন রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয়েছে ভাষাঞ্চলে। আমরা দেখেছি সেই প্রথম দফায় যাওয়া রোহিঙ্গারা ভিডিও কলের মাধ্যমে তারা তাদের স্বজনদের দেখাচ্ছে তারা কতটা ভালো অবস্থানে আছে, কারণ তারা উখিয়ার যে কুতুপালংশ টেকনামে যে আশ্রয়কেন্দ্র সেখানে তারা ঘিঞ্জি এলাকায় তাদের থাকতে হচ্ছে, তাদের ঠিকমতো ঘোরাফেরা করা যায় না। এখন তারা বিশাল অবহিত জায়গা যে 4 ডিসেম্বর যখন রোহিঙ্গারা ভাষাঞ্চলের নামে আমরা দেখছি রোহিঙ্গা শিশুরা খেলতে নেমে হয়ে যায় এবং তারা সেখানে খেলাধুলা করছে এবং তারা নিজেদের মতো চাষাবাদ করতে পারবে। আব্দুল্লাহ আল মামুন, কমোডর আব্দুল্লাহ মামুন আমাদেরকে যেটি জানিয়েছেন, চাষাবাদের সুযোগ রাখা হয়েছে, কৃষিকাজের সুযোগ রাখা হয়েছে, নানা পশু পাখি পালনের সুযোগ রাখা হয়েছে, গরু মহিষ পালনের সুযোগ রাখা হয়েছে এই ভাষাঞ্চলের সুবিশাল এলাকায়। বাংলাদেশের সবচেয়ে বড় মহিষের বাতান এই ভাষাঞ্চলে অবস্থান করছে এবং প্রায় 12,000 মহিষ রয়েছে এই ভাষাঞ্চলের মধ্যে। যে এই মহিষের দুধ এবং মাংস বাংলাদেশের চাহিদা মেটাতে যাচ্ছে, অর্থাৎ মানব বসবাসের উপযোগী এবং গরু মহিষেরও কিন্তু বিচরণ রয়েছে এই ভাষাঞ্চলে। ভেড়ার পালন করা যাবে, হাঁস মুরগি পালন করা যাবে, অর্থাৎ রোহিঙ্গাদের জীবন ধারণের জন্য সব ধরনের ব্যবস্থা করে রাখা হচ্ছে। এবং আরেকটি বিষয় যে টেকনাফ উখিয়া যে আশ্রয় শিবিরতে রোহিঙ্গা শিশুরা কিন্তু পড়ালেখা করা তেমন সুযোগ পায় না, কিন্তু এই ভাষাঞ্চলে তাদের জন্য স্কুলের ব্যবস্থা করা হয়েছে, মসজিদের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ উন্নত জীবনযাপনের জন্য যেসব ব্যবস্থা দরকার সবকিছু কিন্তু নিশ্চিত করা হয়েছে এই ভাষাঞ্চলের মধ্যে এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু এখানে। এবার আমি আসি নিরাপত্তার বিষয় আসি। আমরা কাছে জাহাজ নিয়ে যে যাত্রা করছি, 7টিতে জাহাজে করে রোহিঙ্গারা যাচ্ছে, সে জাহাজের নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখি যে নৌবাহিনীর যে স্পিড বোটগুলো রয়েছে তারা টহল দিয়ে নিয়ে যাচ্ছে এবং ভাষাঞ্চলের অভ্যন্তর নিরাপত্তা কিন্তু রয়েছে নৌবাহিনী। পাশাপাশি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কিন্তু ভাষাঞ্চলকে একটি থানা, মডেল থানা হিসেবে ইতিমধ্যে কিন্তু ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন অর্থাৎ গেজেট জারি প্রকাশ করা হবে। সাধারণত লোকসংখ্যার নিমিত্তে থানা গঠন করা হলো, যেহেতু রোহিঙ্গা থেকে রাখা হতো, একটা কিন্তু রোহিঙ্গা থাকবে সেখানে, সে তাদের নিরাপত্তার জন্য সেখানে মূলত একটি ভাষাঞ্চল থানা হবে, পৃথক থানা হবে। এবার আরও আছে APPN এর তত্ত্বাবধানে 700 তত্ত্বাবধানে এখানে দুটি কোম্পানি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছে। রোহিঙ্গাদের সাবেক নিরাপত্তা করবে নৌবাহিনী এবং একই সাথে বাংলাদেশ পুলিশও কিন্তু সেখানে নিরাপত্তা নিয়োজিত থাকবে। আরেকটি বিষয় অপপ্রচারের দিকে আসে। আবার যে অপপ্রচারগুলি করা হয়েছিল উত্তাল সাগর, ঢেউ আপচে পড়ে, আমরা এখন রয়েছে কিন্তু গভীর সাগরে রয়েছি। এই গভীর সাগর কতটা ভয়াবহ কথা বলা হয়েছিল, কিন্তু রোহিঙ্গারা বলছে তাদের কাছে যে অপপ্রচার ছিল সে অপপ্রচার তারা শুনে নেই, তারা চলে আসছে। এখন তাদের কাছে মনে হচ্ছে আসলে যা বলা হয়েছিল সবই ছিল অপপ্রচার এবং নেতিবাচক তারা প্রচার করে যাতে রোহিঙ্গারা ভাষাঞ্চলমুখী না হয়। তো রোহিঙ্গাদের ভাষাঞ্চলমুখী ঠেকানোর জন্য নানান যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটিতে রোহিঙ্গারা কথায় কান দেয়নি। রোহিঙ্গারা কিন্তু স্ব ইচ্ছায় সব প্রণোদিত হয়ে তারা ভাষাঞ্চলমুখী হয়েছে। প্রথম দফা যেমন 4 নভেম্বর 1642 জন আসছিল, ঠিক আজকে 1772 জন আসছে 427টি পরিবারের। ইতিমধ্যে তারা 130 জন যারা আসছে রোহিঙ্গা থেকে উখিয়া থেকে, তারা বলছে তাদের স্বজনরা ইতিমধ্যে কিন্তু 1 মাস জীবনযাপন করে ফেলছে। তারা মনে করছে তারা যেহেতু আগে চলে আসছে তারা উন্নত জীবনটা আগে পাবে, তাদের ভালো অবস্থানটা পাবে, ঠিক সেরকম। আরেকটি বিষয় তাদেরকে বলা হয়েছিল ঘূর্ণিঝড় আসলে ব্যাপক ক্ষতি হবে, কিন্তু নৌবাহিনী আমাদেরকে নিশ্চিত করছে, কমোডর আব্দুল্লাহ মামুন নিশ্চিত করেছেন 170 বছরের ঘূর্ণিঝড় ইতিহাস পর্যালোচনা করে, ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে কিন্তু এই আশ্রয়কেন্দ্রগুলি গড়ে তোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্র সুউচ্চ আশ্রয়কেন্দ্র যেখানের মধ্যে তারা অবলীলায় থাকতে পারবে, ঘূর্ণিঝড়ের সময় কোনো ক্ষতি হবে না এই রোহিঙ্গাদের, এমনটি নিশ্চিত দেওয়া হয়েছে। এবং অন্তত 10 ফুট যদি জোয়ারের পানি আসে তাতেও কিছু হবে না এইতে, যে জল উচ্ছ্বাসের সময় কিন্তু একদম মানব বসবাসে যত রকম উপযোগী সব ধরনের গঠন করা হয়েছে এই রোহিঙ্গাদের জন্য ভাষাঞ্চলে। 1 লাখের বেশি রোহিঙ্গাকে কিন্তু ভাষাঞ্চলে রাখার মতো উপযোগী করে তোলা হয়েছে। তাদের খাবার পানির ব্যবস্থা করা হয়েছে, তারা যেখানে থাকবে তার আশপাশে কিন্তু তারা যাতে সবজি চাষ করতে পারে সেরকম ব্যবস্থা রয়েছে বলে আমরা দেখেছি। যেহেতু আমরা গত 4 ডিসেম্বর প্রথম যে রোহিঙ্গাদের বহর গিয়েছিল সেই বহরের সাথে হয়েছিল সময় টেলিভিশন, আজকে ঠিক দ্বিতীয় বহরে কিন্তু সময় টেলিভিশনে সে তার বহরের সাথে সঙ্গী হয়ে আমরা ভাষাঞ্চল যাচ্ছি। আমরা হয়তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে যতটুকু চিত্র, সেই চিত্র যেমন দর্শকদের জানাচ্ছি, ঠিক পরবর্তীতেও কিন্তু আমরা আগামী 3 দিন এই রোহিঙ্গাদের সাথে ভাষাঞ্চলে থেকে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য জানাতে পারবো দেশবাসীর কাছে, সারা বিশ্ববাসীর কাছে। যারা অপপ্রচার করেছিল তারাও জানতে পারবে আসলে একটি তাদের ছিল অপপ্রচার ভাষাঞ্চল নিয়ে। ভাষাঞ্চলে এখন মানব বসবাসের পুরোপুরি উপযোগী হয়ে উঠেছে এবং যাত্রাপথে যে ভোগান্তির কথা বলা হয়েছিল তা আসলে এখন পর্যন্ত মিথ্যা প্রমাণিত হচ্ছে। কারণ এখন পর্যন্ত যে গভীর বঙ্গোপসাগর আর কিছুক্ষণ পর হয়তো আমরা ভাষাঞ্চলে গিয়ে পৌঁছবো, এখন পর্যন্ত সেরকম কিছু দৃশ্য দেখা যায়নি, কোনো উপচে পড়া ঢেউ বা তেমন কিছু এখন পর্যন্ত দেখা যায়নি। তো এখন বলা চলে রোহিঙ্গাদের দ্বিতীয় বহর যে ভাষাঞ্চল যাচ্ছে 1772 জন রোহিঙ্গা, 427টি পরিবারের, তাই সেই যাত্রা ভাষাঞ্চল যাত্রা, সেই যাত্রা এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। দ্বিতীয় দফায় ভাষাঞ্চলমুখী রোহিঙ্গাদের খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ইন্দোনেশিয়া থেকে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে
বিদেশি পণ্যবাহী জাহাজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সবুজ, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, এই যে জাহাজটি এসেছে, সে জাহাজের যে ক্যাপ্টেন রয়েছে ইয়ট, তিনি বলেছেন, এই যে তিনি জাহাজটি চালিয়ে আসছেন, আসার পর বলেছেন আমাদেরকে এটি আন্তর্জাতিক মানের একটি বন্দর, যে বন্দরটি তারা খুব সহজে এখানে ভিড়তে পেরেছেন। এটি একটি বিশ্বমানের বন্দর হয়েছে বলে তিনি বলেছেন। তো এতে বোঝা যায় যে কক্সবাজারের যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, সেই বন্দরের আসলে সক্ষমতা কতটুকু। এটি 2016 সালে এটি নির্মাণ কাজ শুরু হয়েছে এবং এটি 2025 সালে শেষ হবে বলে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ইতিমধ্যে যে পরীক্ষামূলক যে জাহাজ ভেনাস, সেটি আজ সকাল 10:20 দিকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর যে জেটি নির্মাণ হয়েছে, দুটি জেটির মধ্যে প্রথম জেটিতে এটি এসেছে এবং আসার পর এখানে যারা কর্তৃপক্ষ ছিল তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। এখন কিন্তু এই যে জাহাজে যে সরঞ্জামাদি রয়েছে, এখানে মাতারবাড়ি যে কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য যে সরঞ্জামাদি স্টিল সরঞ্জামাদি রয়েছে, সেটি খালাসের জন্য যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া এখন উপরে উঠে জাহাজের যারা লোকজন রয়েছে এবং বন্দর কর্তৃপক্ষের যে লোকজন রয়েছে তাদের মধ্যে একটি আলাপ আলোচনা হচ্ছে। আমরা জানতে পেরেছি এখানে 736 মেট্রিক টন স্টিল সামগ্রী আনা হয়েছে, যা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য ব্যবহার হবে। এটি প্রথম জাহাজ পরীক্ষামূলকভাবে এসেছে। এটি এরপরে আর আগামী মাসে আরও একটি এর চেয়েও দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন আরও একটি জাহাজ আসতে পারে বলে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। আমরা এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এটি একটি বিশাল মাইলফলক, যেখানে পুরো যে মহেশখালীর পাশাপাশি কক্সবাজার, এটির অর্থনৈতিক চাকাকে আমূল পরিবর্তন করবে। শুধু এই কক্সবাজার নয়, এটি পুরো বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করবে বলে এখানকার লোকজন মনে করছে। তো সবুজ, এ ছিল আমার কাছে কক্সবাজার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর থেকে সবশেষ। প্রথমবারের মতো কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে বিদেশি পণ্যবাহী জাহাজ। সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। নিজের পরিবারের ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালের যন্ত্রপাতি 10 গুণ বেশি দামে কিনেছেন খোদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেহাবুদ্দিন। এমনকি রিজেন্টের শাহেদের সাথে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে দুদকের জিজ্ঞাসাবাদের তালিকায় নেই তার নাম। স্বাস্থ্য দুর্নীতি সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের কর্তা ব্যক্তির ভুয়া পারিবারিক ব্যবসা পরিচালনা করা এবং রিজেন্টের দুর্নীতিতে ডাক্তার শেহাবকে এড়িয়ে যাওয়া সন্দেহের জন্ম দিচ্ছে। 25 লাখ টাকার পিসিআর মেশিন 1.5 কোটি টাকা, 2.5 লাখ টাকার ডেফিব্রিলেটর প্রায় 10 লাখ টাকা, 10 লাখ টাকার সেন্ট্রাল মাল্টিপারপাস পেশেন্ট মনিটর যখন 1.5 কোটি টাকা হয়, তখন একে পুকুর চুরি নয়, সাগর চুরি বলতেই হয়। করোনাকালে প্রথম বিশেষায়িত হাসপাতাল কুয়েত মৈত্রীতে মার্চ মাসে 3 কার্যাদেশে 24টি যন্ত্রপাতির কার্যাদেশ দেন ডাক্তার মোহাম্মদ শেহাবুদ্দিন। এসব ভারী যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় করা হয় 8,90,49,250 টাকা, যা বাজার মূল্যের চেয়ে প্রায় 10 গুণ বেশি। কার্যাপত্রে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের মতো দেশের নামি দামি ব্র্যান্ডের নাম দেখানো হলেও কেনা হয় চীনা যন্ত্র। যে প্রতিষ্ঠানটির কাছ থেকে এসব যন্ত্রপাতি কেনা হয়, সরেজমিনে দেখা গেছে সেই মেসার্স আলী ট্রেডার্সের কোনো অস্তিত্বই নেই। জানা যায়, মেসার্স আলী ট্রেডার্সের প্যাড ব্যবহার করে ডাক্তার শেহাবুদ্দিনের শালক জাকারিয়া এই কার্যাদেশ নিয়েছেন। প্রতিষ্ঠানের মালিক আলমগীর কাগজে আছেন, তবে বাস্তবে নেই। আলী ট্রেডার্স এই ধরনের প্রতিষ্ঠান কিভাবে কার্যাদেশ পেল, তাও এখন প্রশ্ন। সরকারি কর্মচারী হিসাবে কেউই কোনো আপনার এই কাজটা করতে পারে না, যদি করে সেটা কিন্তু দুর্নীতি। এবং সরকারি কর্মচারী হিসাবেও তার আপন আত্মীয় স্বজনকেও কিন্তু এখানে ফ্যাসিলিটেট করার কোনো স্কোপ নেই। এদিকে করোনাকালে রিজেন্টের শাহেদের সাথে ডাক্তার শেহাবের যোগসাজশের অভিযোগেও দুদক নির্বিকার। টিআইবি বলছে, দুর্নীতি বিরোধী তদন্তকে প্রশ্নবিদ্ধ করবে এমন অবস্থান। এটি অবশ্যই এটা তদন্ত পর্যাপ্ত হবে না বলে আমরা মনে করি। তার কারণ হচ্ছে, এখানে তো কয়েক দফা অনিয়মের দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। এক হচ্ছে যে একজন মধ্যম বা যে কোনো পর্যায়ে সরকারি কর্মকর্তা হয়েও এই ধরনের ব্যবসার সাথে জড়িত হওয়া, এই ধরনের সরকারি অবস্থান ব্যবহার করে অনিয়ম এবং অপপ্রতারণার মাধ্যমে সম্পদ আহরণ করা, যেটি দুদকের আমি মনে করি যে আওতাভুক্ত একটা অপরাধ। এ বিষয়ে দুদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
পদ্মা সেতুর সড়কপথ চালুর পরও নৌপথে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। এজন্য সেতু কর্তৃপক্ষের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করবে বলে জানান সেতু মন্ত্রণালয়ের সচিব। নিয়মিত ড্রেজিং নিশ্চিত করা গেলে নৌপথে পণ্য পরিবহনের বিষয়ে কোনো জটিলতা থাকবে না বলে মনে করেন তিনি। এজন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে হেসান জুয়েলের রিপোর্ট। এখন পর্যন্ত দেশের মূল অংশের সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করে রেখেছে নৌপথের যোগাযোগ ব্যবস্থা। লঞ্চ ট্রলার, স্পিডবোটে সরাসরি যোগাযোগের পাশাপাশি ভারী ফেরির সাহায্যে যাতায়াত করছে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক। ধারণা করা হচ্ছে সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগের জন্য বাড়বে যানবাহনের চাপ। এডিবির সমীক্ষা বলছে সেতু চালুর পর ২০২২ সালে দিনে ২৪,০০০ যানবাহন চলাচল করবে সেতু দিয়ে। ২০৫০ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৭,০০০-এ। এর সাথে সেতু দুই প্রান্তে নতুন নতুন বিনিয়োগ হলে ব্যবসা বাণিজ্য, পর্যটন সহ নানা কাজে বাড়বে মানুষের যোগাযোগ। বিশেষ করে ভারী পণ্য পরিবহনের জন্য তখন বিকল্প উপায় হয়ে উঠবে নৌপথে চলাচল। নদী কিন্তু আসলে নাব্যতা সবসময় রাখতে হবে। তো নাব্যতা এনশিওর করতে হলে এখানে যে নৌযানগুলো চলাচলের জন্য যে ব্যবস্থা, ড্রেজিং, সেটা অবশ্যই রাখতে হবে। আমাদের সেটা ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে এবং এখানে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, এদের সাথে আমাদের সমন্বয় আছে। আমাদের যে বিবিএ বোর্ড সভা, তারাও এখানকার কিন্তু মেম্বার। পদ্মা সেতুর কাজ বাস্তবায়িত হলে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সাথে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। নৌ যোগাযোগ অব্যাহত রাখতে ফেরিঘাটগুলোকে অনেক বেশি আধুনিকায়নের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এই ব্যবস্থাপনাকে যুগোপযোগী করা গেলে পদ্মায় একসাথে সড়ক, রেল ও নৌ তিনটি পৃথক যোগাযোগ সুবিধা অনেক বেশি শক্তিশালী করবে দেশের অর্থনৈতিক কাঠামোকে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। হিজড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে এবার এগিয়ে এসেছে ট্রান্সপোর্ট নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ৪ তরুণ। পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতেই এই উদ্যোগ বলে জানান তারা। কর্মসংস্থানে আর্থিক সহায়তা দিতে সরকার ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আবদুল্লাহর রিপোর্ট। জন্মের পর থেকেই তারা পরিবার ও সমাজ থেকে একটু একটু করে দূরে চলে যান, আর যাপিত জীবনে তাদের সঙ্গী সভ্য সমাজের ব্যঙ্গ, বিদ্রুপ আর উপেক্ষা। তবুও স্বপ্নে ভর করেই এগিয়ে যেতে চান তৃতীয় লিঙ্গের মানুষেরা। তাই তো নাচ, গান ও টাকা তোলা ছাড়াও জড়াতে চান স্বাভাবিক কাজকর্ম আর উপার্জনে। তাদের আগ্রহ, সরকারের উদ্যোগ আর বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় অনেকটাই পরিবর্তন এসেছে সমাজের পিছিয়ে থাকা এসব মানুষের জীবন জীবিকায়। তেমনি নতুন উদ্যোগে তাদের কর্মসংস্থান তৈরিতে পাশে দাঁড়িয়েছে এফ কমার্শিয়াল পেজ ট্রান্সপোর্ট, যেখানে পণ্য সরবরাহের ডেলিভারিতে শুধু নিয়োগ দেওয়া হচ্ছে হিজড়া জনগোষ্ঠীকে। এমন ৫ জনকে নিয়োগ দিয়ে সাইকেলিং ট্রেনিং সহ বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে সংশ্লিষ্টরা। এখানে আমরা জব করতে পারি আমাদের ঠিক মতো, বা আমরা জব এখন করব, ঠিক আছে। তা এই পর্যায়ে আমাদের সব এই চাকরির ক্ষেত্রে সমাজ আমাদের ভালো দেখবে। অনলাইনে পণ্য বিক্রির এই সাইটটির তত্ত্বাবধায়ক ৪ জন তরুণ, যাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতেই এই উদ্যোগ বলে জানান প্রতিষ্ঠানটির সিইও। ব্যক্তি পর্যায়ের এসব কার্যক্রমকে সরকারি কর্মসূচির সঙ্গে সমন্বয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। ওরাও তো আমাদের মতো মানুষ, ওরাও তো সুযোগের অপেক্ষায় থাকে। তো ওদেরকে যদি সুযোগ করে দেশবাসীর সামনে তুলে ধরতে পারি, এটা বৈশ্বিক, জাতীয় এবং ব্যক্তিগত উন্নয়ন সবকিছু বয়ে আনবে ইনশাআল্লাহ। সরকারের একটি প্রকল্প রয়েছে হিজড়া জনগোষ্ঠীকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য। সেটিকেও এই ৪ তরুণের উদ্যোগের সঙ্গে সমন্বিত করা যায়। তাদেরকে ওই প্রজেক্ট থেকে যদি ফান্ডের ব্যবস্থা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা উৎসাহিত হবেন। আপাতত ফেসবুক পেজে প্রচারণা কার্যক্রম চালালেও শীঘ্রই ওয়েবসাইট ও অ্যাপস তৈরির কাজ শেষ হবে বলেও জানান উদ্যোক্তারা। বিভিন্ন উন্নয়নের জন্য কাজ করে। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারিভাবে আমদানি প্রক্রিয়া শুরু হওয়ার কারণে কুষ্টিয়ায় প্রকারভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে বস্তা প্রতি চালের দাম। এই মুহূর্তে খাজানগর চালের মোকামে আছেন সহকর্মী এস এম রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় সরকারিভাবে চাল আমদানির ঘোষণা এবং সারা বাংলাদেশে এই যে ধানের যে দামটা কমছে, তার একটা প্রভাব কিন্তু আসলে কুষ্টিয়ার খাজানগরে চালের মোকামগুলো পড়েছে। সকালে ইতিমধ্যেই কিন্তু চালের দাম কিন্তু ১০০ থেকে ৫০ টাকা বস্তা প্রতি কমেছে এবং
এখানে যে চালের দাম আজকে আসলে বিক্রি হয়েছে, যা প্রতি কেজিতে কিন্তু 1 থেকে 2 টাকা আসলে কমে গিয়েছে। তো আমি কুষ্টিয়ার মিল মালিক যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত সরকারিভাবে চাল আমদানি এবং সারা বাংলাদেশে এই যে ধানের যে বাজারটা আছে সেটা নিম্নমুখী হওয়ার কারণেই আসলে চালের দাম নিম্নমুখী হয়েছে। এবং আসলে যে সরকারিভাবে যে চাল আমদানিটা, এই আমদানির এর একটি প্রভাব কিন্তু আসলে সারা বাংলাদেশের চালের বাজারে পড়বে। কারণ তাদের এবার যে উৎপাদন থেকে আসলে চাহিদার তুলনায় উৎপাদন বেশি, যার কারণে কিন্তু আসলে সারা বাংলাদেশে কুষ্টিয়ার খাজানগরে চালের দাম কমে গেছে এবং আগামী 2-1 দিনের ভিতরে কিন্তু সারা বাংলাদেশে এই চালের বাজারে একটি প্রভাব পড়বে। এবং খুচরো বাজারে যারা আছে তাদের আমি সাথে কথা বলেছি, বিশেষ করে পাইকারি এবং খুচরো ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন মূলত খাজানগরে চালের দাম কমলেও এখন পর্যন্ত কিন্তু খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। তবে 2-1 দিনের ভিতরে এর প্রভাব পড়বে। তবে কুষ্টিয়ায় আজকে মিনিকেট 68 টাকা, বাসমতি 61 টাকা এবং 28-52 টাকা এবং স্বর্ণা 38 টাকা দরে কিন্তু আজকে সকালে এই বাজারে বিশেষ করে খাজানগরের মোকামে বিক্রি হয়েছে। তবে কুষ্টিয়ার চালের বাজারের বিষয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে যে 34টি অটো রাইস মিল এবং 50টি সেমি অটো রাইস মিল রয়েছে এবং 1100টি যে হাস্কিং মিল রয়েছে, এই মিলে যে ফুড গ্রেন লাইসেন্স রয়েছে, এই লাইসেন্স ব্যতি রেখে যদি কেউ অতিরিক্ত চাল এবং ধান মজুত করে তাদের বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে আমি কুষ্টিয়ার কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কুষ্টিয়ার কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে চলতি মৌসুমে 90,000 হেক্টর জমিতে কিন্তু কুষ্টিয়ার কৃষকেরা ধান চাষ করেছে। তবে ধান চাষ করেছে তার থেকে কিন্তু 3.5 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। তো কুষ্টিয়ার খাজানগর থেকে চালের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চালের বাজারের খবর জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এস এম রাশেদ। ইংরেজি নতুন বছর দোরগোড়ায়, তাই ফুলের পরিচর্যায় ব্যস্ত ঝিনাইদহের চাষিরা। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাঁদা, জারবেরা ও গোলাপ সহ বাহারি ফুলে ছেয়ে গেছে ঝিনাইদহ সদরের গান্না এলাকার বিস্তীর্ণ জমি। জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরে মাঠের পর মাঠ সেজেছে হরেক রকমের ফুলে। 2-3 মাসের নিবিড় পরিচর্যায় বেড়ে উঠেছে রং বেরঙের ফুলগুলো। নতুন বছরের বাজার ধরতে স্বপ্নের ফসলে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। করলার সময় আমার ধরেন 2 বিঘা ছিল, সে 2 বিঘা ধরেন আসলে করলা হলে সে একটাও বেচতে পারিনি। ভালোভাবে পরিচর্যা করছি যাতে ফলনটা ভালো হয় এবং দামটাও যাতে ভালো পাই। উৎপাদন ভালো হওয়ায় ইংরেজি নববর্ষে ক্ষতি পুষিয়ে ওঠার আশা কৃষকদের। ফলনটা আমরা ভালো করার জন্য আমরা চেষ্টা করছি, আশা করা যায় দাম যদি হয় তাহলে আমরা এতে উন্নত হব। কৃষি বিভাগ বলছে ফলন ভালো পেতে কৃষককে দেয়া হচ্ছে প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা। উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত আমরা সার্বিকভাবে তাদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছি এবং বড় বড় ব্যবসায়ী তাদের সাথে আমরা একটা লিঙ্কেজ করে দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 150 হেক্টর জমিতে নানা প্রজাতির ফুলের চাষ হয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয় বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সিন্ডিকেট করে যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং যেভাবে মানুষকে হয়রানি করছে, এগুলা থেকে অবশ্যই ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই এগুলো থেকে সরে আসতে হবে। এসএমই শিল্প গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প জিডিপিতে শতকরা 23% এবং মোট শিল্প কর্মসংস্থানে শতকরা 80% অবদান রাখছে। তরুণ প্রজন্মের জন্য হিরো মোটো কর্প বাংলাদেশে নিয়ে এলো থ্রিলার 160R বাইক। BS6 সংবলিত এই মোটরসাইকেলটিতে আছে 10টি অত্যাধুনিক সেন্সর। হিরো বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাইকের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন নিটন নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ। থ্রিলার 160R পাওয়া যাচ্ছে 3টি ইলেকট্রিক। এই ছিল সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।